একাত্তরের অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের। আপত্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সীমানা নিয়ে আপত্তির শুনানিতে ইসিতে হাতাহাতি, নিরপেক্ষতার কথা জানালেন সিইসি। আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল। আবার উগ্রবাদের উত্থানের শঙ্কা দেখছেন রিজভী, বললেন জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় এদেশের সড়ক নির্মাণ ব্যয় বেশি, বলেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। দক্ষ প্রকৌশলী তৈরির তাগিদ। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। একাত্তরের অমীমাংসিত বিষয় এ পর্যন্ত দুবার সমাধান হয়েছে, দাবি করেছেন ঢাকা সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। তার এমন দাবির সঙ্গে বাংলাদেশ একমত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। গণহত্যার জন্য ইসলামাবাদের দুঃখ প্রকাশ, পাওনা মিটিয়ে দেয়া এবং আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেয়ার ইস্যুগুলো সমাধান করে ঢাকা দুদেশের সুসম্পর্ক চায় বলেও সুস্পষ্ট কথা তার। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঢাকা সফরের দ্বিতীয় দিনে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সকাল 10টায় শুরু হয়ে বৈঠক চলে প্রায় 2 ঘণ্টা। এতে বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, প্রশিক্ষণ ও ভ্রমণ বিষয়ে একটি চুক্তি ও 4টি সহযোগিতা সমঝোতা স্মারক সই হয়। এ সময় ছিলেন বাণিজ্য উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের সাথে আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক বাস্তবতায় ঢাকা ইসলামাবাদ একসাথে কাজ করার সুযোগ রয়েছে। My dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available for both countries. And after that, General Musharraf came here in a very open and candid manner. He actually addressed that issue. And I think between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have bright future in this. So you see, this has been done actually. And the issue was resolved twice. পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, তবে একাত্তরের অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে এই সম্পর্ক আরো উন্নয়নের মধ্য দিয়ে দুদেশই লাভবান হবে বলেও মনে করেন তিনি। স্যার, উনি দাবি করেছেন যে একাত্তরের ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে। বাংলাদেশ কি এটা একমত? আমি অবশ্যই একমত না। একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে, তাই না? আমি তো বললাম আপনাকে যে আমরা আমাদের অবস্থানটা বলেছি, ওনারা ওনাদের অবস্থানটা বলেছে। বাংলাদেশের অবস্থান খুব পরিষ্কার। আমরা চাই যে হিসাবপত্র হোক এবং আমাদের এই যেটা যে টাকা পয়সার যে ব্যাপার সেটা সমাধান হোক। আমরা চাই যে এই যে এখানে গণহত্যা হয়েছে সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করুক, মাপ চাক, এবং আমরা চাই যে যে আটকে পড়া মানুষগুলি আছে তাদেরকে তারা ফেরত নেয়। এর আগে সকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান, এনবিআর চেয়ারম্যান সহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ঢাকা সফরে ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে আজ সাক্ষাৎ করবেন সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হবে। এর আগে শনিবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে আজ দুপুরে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। জাতীয় সংসদের সীমানা নির্ধারণ শুনানিতে মার খেয়েছেন এনসিপি নেতা, তবে বিএনপির রমিন ফারহানা জানিয়েছেন তার সাথে সংঘাত হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের প্রার্থীর সাথে। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের 3টি ইউনিয়ন নিয়ে বিভক্তি দেখা দিয়েছে বিএনপির প্রার্থীদের মধ্যে। রিপোর্ট ফররুক বাবুর। ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের নির্বাচনী সীমানা নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সামনে এভাবেই চলে হাতাহাতি।
শুনানির শুরুতে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনের 3টি ইউনিয়নের অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয় যুক্তিতর্ক। তার মাঝে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে আঘাত করা হয়। তার অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার লোকরা হামলা করেছে। শুনানিতে আমি কথা বলতে যাব, ওই মুহূর্তে রুমিন ফারহানা ওখানে গিয়ে আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার কয়েকটা গুন্ডা বাহিনী নিয়ে আমাকে টেনে হিঁচড়ে পায়ের নিচে তারা ফুটবলের মতন আমাকে লাঠিপিটা করে। এবং এখানে নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার উপস্থিত ছিল। নির্বাচন কমিশনের সামনে এত বড় একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটতে পারে? বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথায় আমাদের নিরাপত্তা নাই? তবে রুমিন ফারহানার দাবি, তাকে ধাক্কা দেওয়াতে তার লোকরা পাল্টা জবাব দিয়েছে। তার অভিযোগ, মারামারি হয়েছে বিএনপির ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের মনোনয়ন প্রত্যাশী খালেদ হোসেন মাহবুব শ্যামলের উস্কানিতে। যেটা রায় হবে, কিন্তু তারা যেহেতু গুন্ডা পান্ডা নিয়ে এসছে এবং আবল তাবল বকছে, কথা বলেই যাচ্ছে, আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা 15 বছরে হয় নাই সেটা আজকে হয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে। যেই বিএনপির নেতা কর্মীদের জন্য গত 15 বছর লড়াই করলাম, তারা আমাকে এখন ধাক্কা দেয়। তো ঠিক আছে, ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই, তাই না? সেটাই হয়েছে। এখানে এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার একটা তর্কাতর্কি হয়েছে, খুবই অনাকাঙ্ক্ষিত। এটা মানে যেটা আসলে আমরা বলতে পারবো না, যেটা দুঃখজনক। এই লেভেলে এসে এই ধরনের ঘটনাটা খুবই দুঃখজনক। 13তম জাতীয় সংসদ নির্বাচনে 40টি সংসদীয় আসনের সীমানা নিয়ে রাজনৈতিক দলগুলোর আনা অভিযোগ ও আপত্তির উপর গণশুনানির আয়োজন করে ইসি। রবিবার প্রথম দিনের শুনানিতে 18টি আসনের পক্ষে বিপক্ষে অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকাল থেকেই আগারগাঁও নির্বাচন ভবনের সামনে জড়ো হতে থাকেন 6 জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। অধিকাংশের দাবি আওয়ামী লীগ আমলে নির্ধারিত সীমানার পরিবর্তনের। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে জেলা জুড়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত সড়ক পথ অবরোধ ও হরতাল পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল 8টা থেকে খুলনা বাগেরহাট মহাসড়কের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সহ অন্তত 10টি স্থানের সড়কে গাড়ি ও বেঞ্চ রেখে অবরোধ করেন তারা। এতে জেলার সব স্থানের যোগাযোগ কার্যত বন্ধ থাকে। এছাড়া ব্যবসায়ী ও দোকানদাররা স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রাখেন দোকানপাট। গেল 30 জুলাই নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি বাগেরহাট জেলার 4টি আসন কমিয়ে 3টি আসন করার প্রস্তাব দিয়ে জেলার সব রাজনৈতিক দল ও ঐক্যবদ্ধ হয়ে এই প্রস্তাব বাতিল সহ 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন শুরু করে। এদিকে আসন কমানো অথবা বহাল রাখার বিষয়ে আগামীকাল নির্বাচন কমিশনের শুনানি হবার কথা রয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আশঙ্কা, জাতীয় নির্বাচন নিয়ে দেশে আবারও উগ্রবাদের উত্থান ঘটতে পারে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে রবিবার নয়াপল্টনে রিকশা ও ভ্যান চালকদের মাঝে রেইনকোট বিতরণ করে জিয়া পরিষদ। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা বলেন। রিজভী বলেন, আগে দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে গণতন্ত্র পুনরুদ্ধার করুন। তিনি বলেন, জুলাই সনদের যে সুপারিশ আসবে তা বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। এই সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সরকার অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এ সময় তিনি দেশের সব রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়ে বলেন, আবারও যাতে দেশে ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। আজকে নানাভাবেই তো আমাদের এই সমাজের একবারে মাটির গভীরে তারা অবস্থান করছে, টাকা নিয়ে, অবৈধ অস্ত্র নিয়ে। সামনে নির্বাচন, এই অবৈধ অস্ত্র যদি উদ্ধার করতে না পারে অন্তর্বর্তীকালীন সরকার, এই নির্বাচন একটি বিপজ্জনক নির্বাচন হবে। যারা রাজনীতি পর্যবেক্ষণ করছেন প্রত্যেকেই দেখছে যে আজকে প্রশাসনের মধ্যে, আজকে সচিবালয়ে, আজকে বিভিন্ন জায়গায় তারা তাদের উদ্দেশ্য নিয়ে সেখানে বসে আছেন এবং বিভ্রান্ত তৈরি করার জন্য তারা কাজ করছেন। এই পরিস্থিতি যেন তৈরি না হয়। সড়ক পরিবহন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় এই দেশের সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি। সকালে গাজীপুরের
ভোগড়া থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত 48 কিলোমিটার, ঢাকা বাইপাস সড়কের 18 কিলোমিটার অংশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ফাজুল কবির খান বলেন, বুয়েট থেকে প্রতি বছর হাজার হাজার ইঞ্জিনিয়ার বের হলেও দক্ষ প্রকৌশলী না থাকায় বিদেশি ইঞ্জিনিয়ার দিয়ে সড়ক রেলপথ বানাতে হয়। বিদেশিদের উপর নির্ভরতা কমিয়ে দেশে দক্ষ প্রকৌশলী তৈরির তাগিদ দেন উপদেষ্টা। আশেপাশের দেশ, সেসব দেশের তুলনায় আমাদের রাস্তা নির্মাণের ব্যয় অনেক বেশি, এগুলো কমাতে হবে। এই দুর্নীতি কমালে এবং এই যে আমাদের যারা প্রকৌশলী তারা যদি করেন, তাহলে এইটাকে 20 থেকে 30% ব্যয়, রাস্তা নির্মাণের ব্যয় কমানো সম্ভব। রাস্তার শুধু যে ব্যয় কমালে হবে না, রাস্তার যে টেকনোলজি সেটাকেও চিন্তা করতে হবে। আমরা একটা মাল্টি মডেল একটা ট্রান্সপোর্ট প্ল্যান আমরা করতেছি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাকসু হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে রাকসু ভবনে শুরু হওয়া মনোনয়ন ফর্ম বিতরণ চলবে আগামী 26 আগস্ট বিকেল 5টা পর্যন্ত। দাখিলের সময় 27 ও 28 আগস্ট। মনোনয়নপত্র যাচাই বাছাই চলবে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত। এছাড়া প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ 2 সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার ও 3 সেপ্টেম্বর বিকেল 5টার মধ্যে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে 4 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর প্রত্যেক আবাসিক হলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এদিকে নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলোর কার্যক্রমে গতি এসেছে। ছাত্রদল, ছাত্র শিবির সহ বাম ছাত্র সংগঠনগুলো শেষ করেছে ভিপি-জিএস প্যানেল গোছানোর কাজ, তবে আনুষ্ঠানিকভাবে প্যানেল ঘোষণা করেনি কোনো ছাত্র সংগঠন। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও অন্তত 3 বছর পেছানোর দাবি জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই। রবিবার এক সেমিনারে সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ এই দাবি জানান। বেসরকারি খাতের দৃষ্টিতে দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ পর্যালোচনা বিষয়ে এক সেমিনারে এই দাবি তোলেন তিনি। সেমিনারের প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর মঞ্জুর হোসেন জানান, সামষ্টিক অর্থনীতি স্থিতিশীল থাকা সহ রিজার্ভ ও 30 বিলিয়ন মার্কিন ডলারে উন্নতি হওয়ায় স্বস্তির বিষয়। তবে সিপিডির বিশেষ ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, রাজস্ব আয় ব্যয় এখনও সমান। বার্ষিক উন্নয়ন কর্মসূচির পুরোটাই এখন ঋণ নির্ভর। অনিয়ম দুর্নীতি বন্ধেও দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এমন বহুমুখী চ্যালেঞ্জের মুখে প্রস্তুতি ছাড়াই এলডিসি থেকে উত্তরণ হলে সেটা আত্মঘাতী হবে। ঋণ প্রবাহ ও বিনিয়োগে মন্দাসহ নানা সমস্যায় বেসরকারি খাতের অগ্রগতি সন্তোষজনক না হওয়ায় এলডিসি উত্তরণে আরও সময় চান ব্যবসায়ীরা। নিশ্চিত করার জন্য এলডিসি গ্র্যাজুয়েশনকে কমপক্ষে 3 বছরের জন্য পিছিয়ে দেওয়া দরকার, যাতে ব্যবসা বাণিজ্য কম্পিটিটিভনেস রক্ষা করা যায়। রেভিনিউ এক্সপেন্ডিচার এবং রেভিনিউ ইনকাম সমান। পুরো বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঋণের উপরে চলছে, পুরোটা 100%, এবং সেটা হয় অভ্যন্তরীণ ঋণ নয় বৈদেশিক ঋণ। এইটা একটা আনসাস্টেনেবল মডেল। এই মডেল চলতে পারবে না, কারণ এই মডেল যদি চলে তাহলে দেশ একটা বিপজ্জনক এবং বাধ্যতামূলক ঋণ নির্ভরতার মধ্যে পড়ে যাবে এবং এই ঋণ সার্ভিসিং করা আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। রোহিঙ্গা ক্যাম্প সহ কক্সবাজারে মাদক নিয়ন্ত্রণে গঠিত হয়েছে বিশেষ টাস্ক ফোর্স। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত এই টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন সেনাবাহিনীর রামু জিওসি 10 পদাতিক ডিভিশন। সকালে কক্সবাজারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সদস্য সচিবের দায়িত্বে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল। তিনি জানান, টাস্ক ফোর্সের কাজ পরিচালিত হচ্ছে সমন্বিত অভিযান ও নজরদারি, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদক মামলার দ্রুত নিষ্পত্তি, এই 3 ধাপে। এর মধ্যে 15 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত টাস্কফোর্সের অভিযানে জব্দ হয়েছে 21,79,000-এর বেশি ইয়াবা, 1,500 লিটার বাংলা মদ, প্রায় 39 কেজি গাঁজা, 735 ক্যান বিয়ার ও 2.5 কেজির বেশি ক্রিস্টাল মেথ। এ সময় 347 জন মাদক ব্যবসায়ীকে আটক করে মামলা দেওয়া হয়। টাস্কফোর্স মনে করে, মাদক দমন শুধু আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতা গড়ে তুলতে শিক্ষক, স্থানীয় ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোহিঙ্গা সংকট নিয়ে আজ থেকে কক্সবাজারে শুরু ৩ দিনব্যাপী অংশীজন সংলাপ। এদিকে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা প্রবেশের দীর্ঘ ৮ বছর পূর্ণ হচ্ছে কাল। স্থানীয়দের অভিযোগ, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বাস করছে অন্তত ১৩ লাখ রোহিঙ্গা। প্রত্যাবাসন প্রক্রিয়া ঝুলে থাকায় নানা দুর্ভোগে পড়েছেন তারা। বেড়েছে অপরাধের পরিমাণ, প্রায়শই ঘটছে গুম খুনের মতো নানা ঘটনা। কক্সবাজার থেকে মোহাম্মদ ইউনুসের ক্যামেরায় মোর্শেদুর রহমান খোকনের ডেস্ক রিপোর্ট। কক্সবাজার উখিয়ার সবচেয়ে আলোচিত গ্রামের নাম কুতুপালং। পাখির চোখে যতদূর দৃষ্টি যায় চোখে পড়ে ক্যাম্প আর ক্যাম্প, যা বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প হিসাবে পরিচিত। উখিয়া ও টেকনাফের এই দুই উপজেলায় বাস করছে স্থানীয় অন্তত ৫ লাখ জনগোষ্ঠী। তবে প্রতিবেশী দেশ মায়ানমার থেকে আসা ১৩ লাখ রোহিঙ্গা শরণার্থীর কারণে চরম বিপাকে পড়েছেন তারা। ক্যাম্পের ভেতরে ও বাইরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পাশাপাশি বেড়েছে খুন, গুম ও অপহরণের মতো ঘটনা। কদিন আগে কুতুপালং বাজার থেকে অপহরণ করা হয় ১৫ বছরের এক কিশোরকে। সন্ত্রাসী কায়দায় মারধর করে পরিবারের কাছে চাওয়া হয় মুক্তিপণ। কক্সবাজারের ছেলেমেয়েরা পড়ার দিকে ধাবিত না হয়ে তারা ক্যাম্পের যে এনজিওর বিভিন্ন সেই চাকরির পিছনে ছুটতে গিয়ে তারা তাদের শিক্ষা জীবনটাকে ধ্বংস করে ফেলেছে। জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এক নম্বর হচ্ছে পানি উঠে তলিয়ে যায় এবং আমাদের শ্রম বাজার দখলে নিয়েছে। ইয়াবার চোরাচালান, অস্ত্রর চোরাচালান, বিভিন্ন সমস্যা বেড়ে গেছে। সেই সাথে বলতে গেলে আমাদের যে দৈনন্দিন বাজারের উপর একটা চাপ পড়ে গেছে। শিশু তার নিকট ভবিষ্যৎ এবং নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত। স্থানীয় জনপ্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন রোহিঙ্গা চাপের কারণে পচা নালায় পরিণত হয়েছে চাষাবাদের জমি। তাদের যে সন্ত্রাস, তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হয়ে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হয়ে যাচ্ছে, যার কারণে আমরা বিভিন্নভাবে নিরাপত্তাহীনতায় রয়েছি। তা আমরা আশা করব রোহিঙ্গাদেরকে যত দ্রুত সম্ভব তাদের দেশে ফেরত নিয়ে নিলে তাহলে আমাদের যে একটা ঝুঁকি সেটি কমে আসবে। আমরা সরকারকে জানাতে চাই দ্রুত এই রোহিঙ্গাদেরকে বিশ্ব মাধ্যমে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানোর জন্য চেষ্টা করতে হবে। দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা না করা হলে ব্যাপক হুমকির মুখে পড়বে এখানকার সার্বিক পরিবেশ, এমন আশঙ্কায় দিন পার করছে স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সাভারে একটি নির্মাণাধীন ভবনের লিফটের নিচে পানিতে পড়ে ৩.৫ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে সাভার বাজার বাস স্ট্যান্ড সংলগ্ন স্মরণিকা আবাসিক এলাকার ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায় ৩.৫ বছরের শিশু তৌফিক বাবা রাজমিস্ত্রি ফারুকের সাথে ওই বাড়িতে যায়। এ সময় শিশুটি অসাবধানতাবশত লিফট স্থাপনের জন্য ফাঁকা রাখা জায়গার পানিতে পড়ে যায়। এতে তার মৃত্যু হয়। পরে পুলিশকে না জানিয়ে শিশুটির লাশ তার গ্রামের বাড়ি বগুড়ায় নিয়ে যাওয়া হয়। সিলেটের সাদাপাথর এলাকার লুট হওয়া পাথর ফিরছে নিজ স্থানে। জেলা ও উপজেলা প্রশাসনের অভিযানে জব্দ হওয়া সাদা পাথরগুলো ট্রাক যোগে পাঠানো হচ্ছে কোম্পানিগঞ্জে। রবিবার সিলেট সদর উপজেলার ধোপাগুলে বিগত কয়েকদিনের অভিযানে জব্দ হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর ছোট ও বড় ট্রাক যোগে ফেরত পাঠানো হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে বড় ট্রাককে ২,০০০ টাকা ও ছোট ট্রাককে ২০ লিটার তেলের দাম দেওয়া হয়। ফেরত যাওয়া সাদা পাথরগুলো আগের জায়গায় প্রতিস্থাপন করছে প্রশাসন। এদিকে ২৬ আগস্টের মধ্যে লুট হওয়া সাদা পাথর যাদের ফেরত দেওয়ার কথা প্রশাসনের আলটিমেটামের মধ্যে ব্যবসায়ীরা স্ব-উদ্যোগে ফেরত দিতে প্রশাসনের সাথে যোগাযোগ করছেন বলে জানা গেছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বেদখল ওয়াকফ সম্পত্তি উদ্ধার বিষয়ে বৈঠক হয়েছে চট্টগ্রামের সার্কিট হাউস মিলনায়তনে। এতে বক্তব্য রাখেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। অভিযোগ করেন, দেশের শান্তিপূর্ণ সহাবস্থান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিনষ্ট করতে নানা অপপ্রচার চালাচ্ছে একটি পক্ষ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এরকম কোনো চেষ্টা সরকার করতে দেবে না বলেও আশ্বাস দেন তিনি। নরসিংদীর মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তোফাজ্জল হোসেন ভূঁইয়া শাহজাহানের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হয়েছে। উপজেলার হাতিরদিয়া সাদত আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল জয়নুল আবেদিন। সুকন্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল গনি ফরাজির সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফেরদৌস খোকন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার সহ মনোহরদী ও বেলাবু উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
চট্টগ্রামে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্যরা। স্থানীয় চেম্বার মিলনায়তনে এতে বক্তব্য রাখেন কমিশনের সদস্য ডক্টর আফরোজা বিলকিস, চট্টগ্রাম চেম্বারের প্রশাসক আনোয়ার পাশা, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য বিমলেন্দু ভৌমিক সহ অন্যরা। সিরাজগঞ্জে অনুষ্ঠিত হল 181তম গণশুনানি। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলার আয়োজনে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও মডারেটর মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় শুনানি গ্রহণ করেন দুদক কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা সম্বলিত লিফলেট বিতরণ হয়েছে গাইবান্ধায়। শহরের পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন কেন্দ্রীয় বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু। দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের শাহবাজপুরের কয়েকটি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি নেতা বেলালী বাকি ইদ্রিসি। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী, চাল, ডাল, আলুমুড়ি বিতরণ করেছেন প্রবাসী বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু। গড়গড়ি ইউনিয়নের কয়েকটি এলাকায় 4 শতাধিক পরিবারকে এই সহায়তা দেওয়া হয়। ফ্যাসিবাদ বিরোধী জুলাই আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আহতদের পরিবার ও ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন হয়েছে বগুড়ার সাতমাথায়। এ সময় অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্সের পদত্যাগ দাবি করা হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ আইনজীবীদের দাবি আদায় ও বর্তমান সভাপতি অ্যাডভোকেট শাহ আলম ও সাধারণ সম্পাদক এমদাদুল ইসলামের বিরুদ্ধে আর্থিক অনিয়ম সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ আইনজীবীদের ব্যানারে আইনজীবী সমিতির 4র্থ তলায় এই সমাবেশ হয়। চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সদর উপজেলার আকন্দবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। কুড়িগ্রামের উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে নদী ভাঙনের শিকার ঐতিহ্যবাহী মোল্লারহাটকে ব্রহ্মপুত্র নদের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সহসভাপতি আশরাফুল হক রুবেল সহ অন্যরা। মাদারীপুর সদর উপজেলার ঘাটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি নদীর পাড়ের এলাকার স্থানীয় বাসিন্দা বিপ্লব মাতুব্বর ও মুন্না মাতুব্বরের বিরুদ্ধে হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে এর প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই এলাকাবাসী। এ সময় অভিযুক্তদের দ্রুত আটক করে শাস্তির দাবি জানান বিক্ষুব্ধরা। নবম গ্রেডে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষার মাধ্যমে নিয়োগ, 10ম গ্রেড উন্মুক্তকরণ সহ 3 দফা দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন প্রকৌশল অধিকার আন্দোলন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 2 থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাস ঘুরে পরে প্রধান ফটকের সামনে হয় প্রতিবাদ সমাবেশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ হাসান আলীর সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে। মুরাপাড়া এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ে বাংলা ভিশন প্রতিনিধি হাজী খলিল শিকদার সহ বিভিন্ন পত্রিকা ও গণমাধ্যমের স্থানীয় কর্মীরা অংশ নেন। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যবাহী মিরাজনগর মনসুর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন আয়োজনে নবনির্মিত ভবন উদ্বোধন, নবগঠিত কার্যকরী পর্ষদের অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র সচিব মোহাম্মদ ওয়াহিদ হোসেন। সিরাজনগর মনসুর আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মোহাম্মদ খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, রায়পুরা সরকারি কলেজের অধ্যক্ষ সন্ধ্যা বালা দাস, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন ও জেলা শিক্ষা অফিসার এস এ খালেদ। অনুষ্ঠানে 2025 সালে এসএসসির পরীক্ষায় জিপিএ 5 পাওয়া 55 মেধাবীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে।
একাত্তরে অমীমাংসিত বিষয় দুবার সমাধান হয়েছে, দাবি পাকিস্তানের সফররত উপপ্রধানমন্ত্রী ইসাক দারের, আপত্তি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের। সীমানা নিয়ে আপত্তির শুনানিতে ইসিতে হাতাহাতি, নিরপেক্ষতার কথা জানালেন সিইসি। আসন বহালের দাবিতে বাগেরহাটে হরতাল। আবার উগ্রবাদের উত্থানের শঙ্কা দেখছেন রিজভী, বললেন জুলাই সনদের সুপারিশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। দুর্নীতির কারণে আশপাশের দেশের তুলনায় এই দেশে সড়ক নির্মাণ ব্যয় অনেক বেশি, বলেছেন সড়ক পরিবহন উপদেষ্টা। দক্ষ প্রকৌশলী তৈরির তাগিদ। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।